হ্যালো এভরিওয়ান। দৈনন্দিন কিছু অভ্যাসের জন্য আমাদের কিডনির কিছু সমস্যা হয়। আমাদের ডায়েটারি অভ্যাস বলুন, নর্মাল লাইফস্টাইল বলুন, আর কোনো কিছু অভ্যাস বলুন, যে অভ্যাসগুলো কিডনির জন্য ক্ষতিকারক হয়ে দাঁড়ায়। আজকে যে ব্যাপারটা নিয়ে আমি আলোচনা করব, যে আমাদের দৈনন্দিন জীবনে কিছু অভ্যাস আছে যে অভ্যাসগুলো জন্য কিডনির যে প্রবলেম অনেকটাই কিন্তু কিডনি ড্যামেজের জন্য দায়ী। আমি ডক্টর এম ডি এস আজম, কনসালটেন্ট হোমিওপ্যাথি ফিজিশিয়ান, BHMS অনার্স, মেডিকেল অফিসার, কলেজ 3 রুরাল হাসপাতাল। আমাদের খাবার থেকে শুরু করে, লাইফস্টাইল থেকে শুরু করে এবং নেশা বলুন, যে কোনো ব্যাপার থেকে শুরু করে আমাদের দৈনন্দিন জীবনে কিন্তু কিছু অভ্যাস আমাদের খারাপ জায়গায় চলে যায়, খারাপ কিছু রোগ নিয়ে আসে এবং কিছু অর্গানকে এফেক্ট করে। এতে আমাদের কোনো এফেক্ট কিন্তু হয় না, তখনই হয় যখন প্রবলেমটা আস্তে আস্তে একটা সিরিয়াস অবস্থায় যায় বা সিরিয়াস কোনো রোগের দিকে যায়। তখনই কিন্তু আমরা ধারণা করতে পারি যে আমাদের এই সমস্যা হয়েছে, এখন এই জিনিসটা অফ করতে হবে। ততক্ষণে কিন্তু অলরেডি দেখা যায় যে 50 থেকে 60% সেই অর্গানটা ড্যামেজ হয়ে গেছে। প্রথম থেকে যদি আমরা একটু অ্যাভয়েড করতে শুরু করে দিই, কিছু খাদ্যাভ্যাস বলুন, কিছু নিয়ম কানুন বলুন, তাহলে আমাদের কিডনির প্রবলেম, যে প্রবলেমগুলো কিডনি, তার সঙ্গে সঙ্গে হার্টের কিছু সমস্যা, এগুলো কিন্তু আস্তে আস্তে খারাপের দিকে যাবে না এবং অবশ্যই কিন্তু আমাদের একটা অ্যালার্ট সাইন দেবে। এবং যদি কোনো প্রবলেম কিছু হয় তাহলে প্রবলেমটা আস্তে আস্তে কমে যাবে। প্রথমত যে ব্যাপারটা নিয়ে বলবো, যে আমাদের দৈনন্দিন খাদ্যাভ্যাস, খাবারের কিছু দৈনন্দিন কিছু অভ্যাস আছে যে অভ্যাসের জন্য আমাদের কিডনির প্রবলেম কিন্তু আসে। কি যেমন আমরা বাঙালি ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের কি স্বভাব আছে, যে ভাতের সময় এক্সট্রা একটা লবণ খাওয়া। একটু পাতে লবণ না খেলে আমরা মনে হয় খাবারই পেটে ঢুকে না। তো এক্সেসিভ ইনটেক অফ সল্ট, নর্মাল একটা অ্যাডাল্ট পার্সনের ক্ষেত্রে 6 মিলিগ্রামের ওপরে সল্ট খাওয়া একদমই নিয়ম নেই। ম্যাক্সিমাম 6 মিলিগ্রাম, তার বেশি 6 গ্রাম সল্ট কিন্তু ম্যাক্সিমাম একটা নর্মাল অ্যাডাল্ট পার্সনের ক্ষেত্রে কিন্তু নিয়ম। কিন্তু আমরা সকাল থেকে সন্ধে অবধি বলুন, ভাতের সঙ্গে বলুন, কিংবা বাইরে কোনো ফ্রাই ফুড খাচ্ছি বা রেস্টুরেন্টে খাচ্ছি বা প্যাকেটিং কিছু ফুড খাচ্ছি বা ড্রাই ফুড কিছু খাচ্ছি, যাই খাই না কেন প্রত্যেকটা খাবারে কিন্তু নুন থাকেই বা লবণ থাকেই। এতে আমাদের 6 গ্রাম তো দূরের কথা, তার থেকে বেশিই হয়ে যায় আমাদের। এই জন্য প্রবলেম কিন্তু আস্তে আস্তে খারাপের দিকে যায় আমাদের। এক্সট্রা নুনের মধ্যে কি, যেমন আচার বলুন, তার সাথে চানাচুর বলুন, প্রিজারভেটিভ কিছু ফুড বলুন, এগুলো সমস্যা খাওয়ার জন্য কি হচ্ছে, এগুলো খাওয়ার জন্য কিন্তু কিডনিকে ড্যামেজ করছে বা কিডনি প্রবলেম কিন্তু আস্তে আস্তে আসছে। বেসিক্যালি কি হয়, হাইপারটেনশন বাড়ছে, সল্ট সোডিয়াম অ্যাট্রাক্ট ওয়াটারকে করছে। এতে কি হচ্ছে, ব্লাড স্ট্রিমটা, তার জন্য ব্লাড ভলিউমটা বেড়ে যাচ্ছে, প্রেশারটা বাড়ছে। এতে হার্ট এবং কিডনিকে কিন্তু প্রেশার ক্রিয়েট করছে বা প্রেশার দিচ্ছে। ওয়াটার রিটেনশন হচ্ছে, যদি সোডিয়াম বেশি হয় তাহলে ওয়াটার রিটেনশন হয়। ওয়াটার রিটেনশন হওয়ার জন্য কি হয়, এডিমাটা সোয়েলিং আসতে পারে ফেসে বা অ্যাঙ্কেল জয়েন্ট বা ফিট, এবং একটা এডিমাটা সোয়েলিং আসতে পারে। একটা কিডনি স্ট্রেন আসছে, কারণ কি, কিডনিকে ফিল্টার করতে হচ্ছে লং টার্ম ধরে, সোডিয়াম ফিল্টার করতে করতে কিডনির একটা কিডনি ফাংশনকে ইম্পেয়ার করছে। এতে রিস্ক অফ কিডনি ডিজিজ কিন্তু হচ্ছে। তার সাথে সাথে কি হচ্ছে, কার্ডিয়াক হার্ট ফেলিওর বা হার্ট অ্যাটাক হওয়ার চান্স বেশি থাকছে এক্সেসিভ সল্ট খাওয়ার জন্য। স্টমাক ক্যান্সার হওয়ার চান্সটা বেশি থাকে এক্সেসিভ সল্ট খাওয়ার জন্য। কিডনি স্টোন একটা সব থেকে ইম্পর্টেন্ট রোগ বলুন, আমাদের সমাজের মধ্যে এখন প্রচুর হারে কিডনি স্টোন হচ্ছে। কিডনি স্টোনও এক্সেসিভ যে আমরা সল্ট খাচ্ছি বা লবণ খাচ্ছি, তার জন্য কিডনি স্টোন অনেকটাই কিন্তু দায়ী। তার সাথে সাথে বোন লস বলতে, একটা বয়সের পরে আমাদের হাড়গুলো খুব নরম হয়ে যায়, অল্পতে ভেঙে যায়, কোমরে ব্যথা, হাঁটু ব্যথা, এই সমস্যাগুলো হয়। এক্সেসিভ লবণ খাওয়ার জন্য এই সমস্যা হয়। তার কারণটা হচ্ছে কি, লবণ কি করে, প্রিভেন্ট করে ক্যালসিয়ামকে অ্যাবজর্পশন করতে, বডিতে প্রিভেন্ট করে দেয়, বাধা দেয়। এতে কিন্তু আস্তে আস্তে হাড়গুলো দুর্বল হয় বা হাড়গুলো ভেঙে যায় এবং ক্যালসিয়াম লেভেলটা কমে যায়। তো এগুলো হচ্ছে এক্সেসিভ সল্ট ইনটেকের জন্য যে প্রবলেমগুলো আসতে পারে। দ্বিতীয় যেটা হচ্ছে, এক্সেসিভ ইনটেক অফ প্রোটিন, ফসফরাস, সোডিয়াম, এই খাবারগুলো খাওয়ার জন্য সমস্যা হয়। দেখুন, আমাদের বাঙালিরা আমরা ম্যাক্সিমামই কিন্তু প্রোটিন এত হারে খাই, সকালে ঘুম থেকে উঠে 10-15টা হয়তো ডিম দিব্যি খেয়ে নিলাম, ভাবি যে প্রচুর ভালো আমরা থাকবো, তার সাথে দুপুরে হয়তো আবার মিট আছে, তার সাথে হয়তো আরো খাবার আছে, বাড়িতে বসে বসে হয়তো রেস্টুরেন্টে অর্ডার করে দিলাম। তো প্রোটিন জাতীয় খাবারটা আমাদের মধ্যে এত আকারে হয়, এতে কি হয়, আস্তে আস্তে আমাদের কিডনিকে প্রেশার ক্রিয়েট করে, ডিহাইড্রেশন হয়, তার সাথে সাথে কি ডাইজেস্টিভ প্রবলেম কিছু হয়, রিস্ক অফ হার্ট ডিজিজ থাকে এবং সার্টেন টাইপ অফ ক্যান্সারও হতে পারে।
তো এক্সেসিভ ইনটেক অফ প্রোটিন তার সাথে ফসফরাস এবং সোডিয়াম জন্য কিন্তু আমাদের কিডনিকে প্রচুর প্রবলেম এবং সমস্যা আছে। নর্মাল যদি প্রোটিন ইনটেক আমি বলি একটা সাধারণ মানুষের ক্ষেত্রে 1 থেকে 1.1 গ্রাম পার ডে পার কেজি বডি ওয়েটে আমরা প্রোটিন খেতে পারি, কিন্তু 40 বছরের পর সেটা একটু কমিয়ে দিলে ভালো, 0.8 গ্রাম থেকে 1 গ্রাম পার বডি ওয়েট আমরা কিন্তু প্রোটিন খেতে পারি। তো এই জিনিসগুলোই আমাদের কিন্তু সব থেকে বেশি ইম্পর্টেন্স। আমরা যদি প্রথম থেকেই যদি এই জিনিসটা ইম্পর্টেন্স দিই তাহলে অবশ্যই কিডনি প্রবলেম বলুন বা হার্টের সমস্যা বলুন আমাদের কিন্তু প্রিভেন্ট করবে। এবার 3 নাম্বার পয়েন্ট হচ্ছে ইনটেক অফ ভেরি অয়েলি এবং স্পাইসি ফুড। আমাদের সবার কাছে স্মার্টফোন, আমরা আস্তে আস্তে যত দিন যাচ্ছে আমরা কিন্তু অলসতাতে আস্তে আস্তে প্রচুর হারে হচ্ছে। আগের যুগের কথা বলুন 40 ইয়ার্স ব্যাক কিংবা 50 ইয়ার্স ব্যাক, আমার দাদু ঠাকুমারা হয়তো বলতো যে কোনোদিনও তারা ফ্রিজের খাবার খেত না, টাটকা খাবারের প্রতি আলাদাই গুণ থাকতো। আর আমরা এখন কি হচ্ছে যে আমরা খাবারের সঙ্গে ফ্রিজের খাবার না থাকলে আমরা খেতেই পারছি না। একবেলা রান্না করলাম, দুবেলা রেখে দিলাম হয়তো খাবার ফ্রিজে, সেটা গরম গরম করে খাচ্ছি। এতে অন্য কোনো প্রবলেম হয় না, এতে যেটা সব থেকে বেশি প্রবলেম যে কন্টেন্টস যে মেটালসগুলো আছে সেগুলো নষ্ট হয়ে যায়। খাবারের মধ্যে যে মেটালস যে ইম্পর্টেন্ট নিউট্রিয়েন্টস যেগুলো আছে সেই নিউট্রিয়েন্টসগুলো কিন্তু আস্তে আস্তে ক্ষয় হয় বা নষ্ট হয়ে যায়। বাড়িতে বসে বসে জোম্যাটো সুইগিতে অর্ডার করলাম কিংবা রেস্টুরেন্টে কোনো স্পেশালি কোনো আমরা তো অ্যাপ আছে, মোবাইল আছে, অর্ডার করলাম, খাবারটা পৌঁছে দিল, কি পচা খাবার, তার মধ্যে কি কত দিনের খাবার কোনো কিছু দেখছি না, দিব্যি আমরা হুড় করে খেয়ে যাচ্ছি। তো এগুলো একটা সব থেকে ইম্পর্টেন্ট ফ্যাক্টর, এগুলোর জন্য কিন্তু কিডনির প্রবলেম আস্তে আস্তে বাড়ছে, তার সাথে সাথে হার্টের সমস্যা কিন্তু বাড়ছে। তারপরে কি 4 নাম্বার হচ্ছে ডায়াবেটিক। যারা ডায়াবেটিক পেশেন্ট, ডায়াবেটিক নেফ্রোপ্যাথি হচ্ছে তাদের, আমরা ডায়াবেটিকের যে কারণগুলো যদি জেনেটিক ফ্যাক্টর থাকে তাহলে অবশ্যই ইম্পর্টেন্ট ফ্যাক্টর, ইনসুলিন রেজিস্ট্যান্সের জন্য সব থেকে বেশি একটা হয়। তার সাথে সাথে আমাদের আমরা যদি খাবার ইনটেকের সময় প্রবলেম থাকে, প্যানক্রিয়াটিক কিছু প্রবলেম থাকলেও কিন্তু হয়। তো ডায়াবেটিক নেফ্রোপ্যাথি একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর কিডনি ড্যামেজ বা কিডনি রোগের জন্য। অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আমাদের ডায়াবেটিক যাদের থাকে তাদের অবশ্যই ডায়েট মেনটেন করতে হবে, তার সাথে সাথে আমাদের খাবার কিছু মেডিসিন অবশ্যই খেতে হবে যেন আমাদের কিডনিতে কোনো এফেক্ট না পড়ে। আমি আমার প্রিভিয়াস ভিডিওতে ডায়াবেটিক নিয়ে ডিসকাস করেছি, আমি আমার ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা ডিটেলসটা কিন্তু তার সম্বন্ধে বুঝতে পেরে যাবেন। 5 নাম্বার হচ্ছে হাইপার টেনশন। প্রেশার বাড়া এখন ছোট ইয়াংদের থেকে শুরু করে মিডল এজ থেকে ওল্ড এজ সবারই কিন্তু মোটামুটি প্রেশার বাড়া। হাইপারটেনসিভ নেফ্রোপ্যাথি ইজ কমন ডিজিজ, যেহেতু প্রেশার বাড়ার জন্য এটা হচ্ছে, আমরা ঠিকঠাক করে ট্রিটমেন্ট করাচ্ছি না, আমরা ডায়েট মেনটেন করছি না, প্রচুর হারে সল্ট খাচ্ছি, বাইরের খাবার খাচ্ছি, এতে আমাদের কিন্তু প্রবলেম আস্তে আস্তে বাড়ছে। তো হাইপারটেনসিভ যাদের আছে তাদের অবশ্যই কিন্তু প্রেশার কমানো ওষুধ খেতে হবে, তার সাথে সাথে অবশ্যই এক্সারসাইজ ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমরা এক্সারসাইজ যদি একটু করি, আমরা অলসতা সেরে একটু এক্সারসাইজ করলে ডায়াবেটিকও কমবে, হাইপারটেনশনও কমবে, এতে কিন্তু আমাদের আস্তে আস্তে ইম্প্রুভমেন্টের দিকে হবে। এবং তার সঙ্গে মেডিসিন খেয়ে আমাদের তার সাথে সাথে অবশ্যই মেডিসিন খেয়ে রেগুলার একটা চেক আপে কিন্তু হার্টটা রাখতেই হবে যে কি অবস্থা, তার সাথে সাথে আমাকে কিডনি চেক আপ একটা রাখতে হবে। কিছু না হলেও একটা বছরে একবার অন্তত আমি একটা কিডনি ফাংশন করলাম, ইউরিয়া ক্রিয়েটিনিন করলাম, একটা ইসিজি করলাম, একটা লিপিড প্রোফাইলটা অবশ্যই করলাম, এতে আমরা কিছু না হলেও একটা জানতে পারবো যে সিচুয়েশনটা কোন দিকে যাচ্ছে। এবার হচ্ছে 6 নাম্বার, ড্রিঙ্কিং প্রপার ওয়াটার। আমরা জল যে পান করি, জলের মধ্যে আমরা কতটা পরিমাণে জল পান করছি, আমাদের দেখুন এক্সেসিভ জল পান করাও কিন্তু ক্ষতিকারক, তেমন কম জল করেও ক্ষতিকারক। আমরা যদি 10 লিটার জল খেয়ে নিলাম, এতে কিডনি ফিল্টারেশন প্রবলেম হবে, কোনো অসুবিধা নেই। আবার কম খাচ্ছি তাতে প্রবলেম। মিনিমাম আমাদের একটা পিপাসে 8 থেকে 10 গ্লাস কিন্তু আমরা জল সারাদিনে খেতে হবে, এটা হচ্ছে আইডিয়াল এবং পারফেক্ট। তাহলে আমরা ডিহাইড্রেশন থাকবো না, আমরা অন্তত হাইড্রেট থাকতে হবে, তার জন্য রেগুলারলি জল যেন অন্তত 8 থেকে 10 গ্লাস জল আমাদের খেতে হয়। অ্যাডিকশন, 7 নম্বর পয়েন্ট হচ্ছে অ্যাডিকশন। দেখুন আমরা ম্যাক্সিমাম লোকই কিন্তু ইয়াং জেনারেশন শুরু করে মিডল এজ থেকে শুরু করে গুটকা, পান মশলা সবাই কিন্তু মুখে মুখে থাকে, কিন্তু গুটকা পান মশলার মধ্যে যে সুপুরি থাকে, সুপুরি কিন্তু আমাদের কিডনি ফাইব্রোসিস করে এবং কিডনি নেফ্রোপ্যাথি কিছু একটা হয়। সুপুরি প্রচুর ক্ষতিকারক কিডনির জন্য। তো অবশ্যই কিন্তু আমরা গুটকা বা পান মশলাকে অ্যাভয়েড করতে হবে। এখন ম্যাক্সিমাম টাইমে দেখুন প্রচুর দোকানে, যেসব মুদিখানা দোকানে আমরা ইয়াং জেনারেশন হয়তো প্রত্যেকটা মুখে হয়তো গুটকা নিয়ে আমরা হয়তো কথা বলছি বা খাচ্ছি, নন স্টপ চলছে। এমনও কিছু পেশেন্ট আমাদের কাছে আছে যারা বলে যে দিনে 50টা গুটকা খেয়ে নেয়। তাদের সিচুয়েশনটা ভাবুন, কিডনির সঙ্গে সঙ্গে তার সাথে সাথে মাউথ ক্যান্সার হওয়ার চান্সটা থাকে, তার সাথে সাথে স্টমাক ক্যান্সার হওয়ার চান্স থাকে এবং কিডনি তো ডেফিনেটলি প্রবলেম হয়। তো গুটকা এবং পান মশলা কিন্তু ডেফিনেটলি অ্যাভয়েড করতে হবে। এটা অ্যাডিকশন করলে কিন্তু কিডনির প্রবলেম কিন্তু কোনো রকম ভাবে কিডনির প্রবলেম যাবে না, বরঞ্চ আস্তে আস্তে সমস্যা বাড়বে।
8 নম্বর হচ্ছে টু মাচ কোল্ড ড্রিঙ্কস বা সফট ড্রিঙ্কস টেকেন। আমাদের রাস্তাঘাটে গেলে কিংবা কোনো অনুষ্ঠানে গেলে একটা কোল্ড ড্রিঙ্কস আমরা খেয়ে নিই, তার মধ্যে প্রচুর পরিমাণে সুগার থাকে, এতে ডায়াবেটিক যারা থাকে তাদের ক্ষেত্রে ডায়াবেটিক হওয়ার চান্সটা বেশি থাকে, বা ডায়াবেটিক রোগীদের ক্ষেত্রে আরও ব্লাড সুগার বাড়ার চান্স থাকে। তার সাথে সাথে কি কোল্ড ড্রিঙ্কস কি করে, প্রোটিন মেটালস কন্টেন্ট করে, এতে কিডনিকে কিন্তু প্রচুর পরিমাণে ড্যামেজ করে। তার কারণ লং টার্ম ধরে কিডনি যখন ফিল্টার করতে করতে কিছু মেটাল জমে 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 কিডনিকে ফাইব্রোসিস করে এবং নেফ্রোপ্যাথি করে দেয়। তো এগুলো প্রচুর পরিমাণ টু মাচ কোল্ড ড্রিঙ্কস টোটালি অ্যাভয়েড করা, এবং দু একটা ঠিক আছে, কিন্তু আমরা নেশাগ্রস্তভাবে কোল্ড ড্রিঙ্কস খাই সেটা কিন্তু অ্যাভয়েড করতে হবে। স্মোকিং এবং অ্যালকোহল। স্মোকিং অ্যালকোহলটা তো এখন এত জেনারেশন হয়ে যাচ্ছে যে মডার্ন জেনারেশনে যে সবার মধ্যে একটা বিয়ার বা মদ কিন্তু একটা ফ্যাশনেবল ম্যাটার হয়ে যাচ্ছে। বা স্মোকিং বা অ্যালকোহল এত পরিমাণে আমাদের লিভার কিংবা কিডনিকে প্রবলেম করছে, ফাইব্রোসিস করছে, আমরা হয়তো বুঝতেই পারছি না, অজান্তে আমরা কিন্তু আস্তে আস্তে খারাপের দিকেই চলে যাচ্ছে। তো স্মোকিং এবং তার সাথে সাথে অ্যালকোহল যদি আমরা অ্যাভয়েড না করি, এই প্রবলেম কিন্তু আমাদের আরো খারাপ জায়গায় পৌঁছে দেবে। তারপরে কি 11 নম্বর হচ্ছে ল্যাক অফ স্লিপ। ল্যাক অফ স্লিপ একটা বিশাল ফ্যাক্টর। ল্যাক অফ স্লিপের জন্য সিম্প্যাথেটিক প্যারাসিম্প্যাথেটিক নার্ভ অ্যাক্টিভেশন থাকে, অ্যাক্টিভ হয়। সিম্প্যাথেটিক নার্ভ অ্যাক্টিভ হওয়ার জন্য কর্টিজল সিক্রেশন হয়। এতে কিন্তু কি হয়, কিডনিতে হরমোনের কিছু ডিসব্যালেন্স হয়, এতে কিডনি নেফ্রোপ্যাথি হওয়ার চান্স থাকে, বা তার সাথে সাথে ফাইব্রোসিস হওয়ার চান্স থাকে। তো আমরা ল্যাক অফ স্লিপ একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। আমরা মিনিমাম 8 থেকে 9 ঘন্টা একটা জরুরি ঘুম কিন্তু অবশ্যই দরকার। এখন আমি বলবো অন্তত 10টার পরে মোবাইল নেটটা বন্ধ করে দিন, রাত 10টার পরে বন্ধ করে মোবাইল, এখন মোবাইলই সব থেকে ইম্পর্টেন্ট। গোটা রাত ফেসবুক, হোয়াটসঅ্যাপ কিংবা ইনস্টাগ্রাম কিংবা ইউটিউব নিয়ে আমরা ব্যস্ত থাকি, এতে কিন্তু আস্তে আস্তে খারাপের দিকেই কিন্তু আমাদের চলে যায়। তো অবশ্যই কিন্তু রাতে তাড়াতাড়ি ঘুমাতে হবে, এবং মিনিমাম 7 থেকে 8 ঘন্টা কিন্তু একটা প্রপার পারফেক্ট ঘুম কিন্তু দরকার আছে। তারপরে হচ্ছে স্ট্রেস অ্যাংজাইটি অ্যাভয়েড করতে। স্ট্রেস অ্যাংজাইটি একটা বিশাল ফ্যাক্টর ক্রিয়েট করে। তার কারণটা হচ্ছে হরমোনাল কিছু ডিসব্যালেন্স হয়, কিছু নার্ভের অ্যাক্টিভেশন থাকে, এটা কিডনির কিছু ব্লাড রেগুলেশনের প্রবলেম হয়, হাইপারটেনশন প্রচুর বাড়ে। তার সাথে সাথে কি হয়, হাইপারটেনশন বাড়ার জন্য ব্লাড প্রেশার যেরকম বাড়ে, তখন তার সাথে সাথে কিডনি ব্লাড প্রেশার, কিডনির প্রেশারও বাড়ে, এতে নেফ্রোপ্যাথি, হাইপারটেনশন, নেফ্রোপ্যাথি হওয়ার চান্স থাকে। তার জন্য বলবো স্ট্রেস এবং অ্যাংজাইটিকে অ্যাভয়েড করতে হবে এই প্রবলেমটা দূরে করার জন্য। 13 নম্বর হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে মাল্টিপল পেন কিলার টেকেন্স। আমরা একটু সামান্য ব্যথা হলে একটা ছোট্ট সঙ্গে সঙ্গে দোকানে গিয়ে একটা ব্যথার ওষুধ খাই, কিন্তু পেন কিলার মানে হচ্ছে কিডনি কিলার। পেন কিলার মানে হচ্ছে কিডনি কিলার, এটা কিন্তু মাথায় রাখতে হবে। যত বেশি আমরা পেন কিলার খাচ্ছি, কিডনিকে আস্তে আস্তে খারাপের জায়গায় আমরা পৌঁছে দিচ্ছি, মেডিসিন খাওয়ার জন্য খারাপের জায়গায় পৌঁছাচ্ছি। তো আমরা নট অনলি পেন কিলার, অলসো কিছু অ্যান্টিবায়োটিক আছে, যে অ্যান্টিবায়োটিক জন্য এই প্রবলেম আসতে পারে। অ্যান্টিবায়োটিক ছাড়াও তার সাথে আরো অন্যান্য কিছু মেডিসিন আছে। আমরা হয়তো আয়ুর্বেদিক কিছু ওষুধ আছে, প্রচুর পরিমাণে মেটালস থাকে, প্রচুর পরিমাণে প্রোটিন থাকে, যার জন্য সমস্যা হয়। অনেক হোমিওপ্যাথি মেডিসিন আছে, অজান্তে আমরা খাওয়ার জন্য কিন্তু সমস্যা হয়। তো অবশ্যই একটা কোয়ালিফাইড ডাক্তারের সঙ্গে কথা বলেই কিন্তু আমরা মেডিসিন খাবো, আইদার মডার্ন মেডিসিন, আইদার আয়ুর্বেদিক, আইদার হোমিওপ্যাথি, আইদার ইউনানি। একটা কোয়ালিফাইড ডাক্তারের পরামর্শ ছাড়া ওষুধ খাবো না। এতে কি হয়, যদি উল্টোপাল্টা ওষুধের ডোজ হয়, এতে কি হয়, এটা কিডনিকে প্রবলেম কিন্তু আস্তে আস্তে করে দেয়। 14 নম্বর হয়েছে ওয়েট কমানো কিছু মেডিসিন আমরা খাই। যারা একটু বয়স হয়ে গেছে, অনেক পেশেন্ট আমাদের ডাক্তারবাবু একটু ওয়েট কমানোর, ওজনটা বেশি হচ্ছে, কিছু ওষুধ দিন না যাতে ওয়েটটা কমাতে পারি। এতে কি হয়, আস্তে আস্তে খারাপের জায়গায় কিন্তু ওয়েটটা আমরা, এতে প্রবলেমটা কিন্তু আস্তে আস্তে অন্যদিকে যায়, কিডনিকে ড্যামেজ করি, হার্টকে প্রবলেম করি। ওয়েট কমাতে গিয়ে আমাদের কিন্তু সাইড ইফেক্ট হিসাবে কিডনি বা হার্টকে প্রবলেম ক্রিয়েট করে। তো এগুলো কিন্তু সমস্যা কিছু হয়। 15 নম্বর হচ্ছে যে প্রস্রাব আটকিয়ে রাখা। আমাদের মধ্যে একটা জেনারেল টেন্ডেন্সি, ফিমেলদের ক্ষেত্রে সব থেকে বেশি, মেয়েদের ক্ষেত্রে বেশি। সকালে বাথরুম, হয়তো কোনো জবে গেছে বা স্কুলে গেছে বা অন্য কোনো কাজে গেছে, সকালে প্রস্রাব করেছে, তারপর প্রস্রাব দিব্যি পেয়েছে, আটকে রেখে দিয়েছে দুপুর অবধি। ব্যাক ফ্লো, এটা কি হয়, যখন ইউরিনটা ব্লাডারে আস্তে আস্তে জমতে থাকে, ইউরিনটা তো বড় হয়, বেশি হয়, আস্তে আস্তে ইউরিনটা থেকে ব্যাক ফ্লো কিডনিতে যায়, কিডনিতে গিয়ে কিন্তু আস্তে আস্তে প্রবলেম করে, কিডনি ড্যামেজ করে। তো প্রস্রাব আটকে রাখা একটা নর্মাল টেন্ডেন্সি, আমরা হয়তো বুঝতেও পারি না। তো এটা একটা হ্যাবিচুয়েটেড, খুব আমাদের হ্যাবিচুয়েটেড চলে আসে, এই যাচ্ছি করে, এর জন্য আমাদের কিন্তু প্রবলেম আসতে পারে। তো এটা একটা সব থেকে ইম্পর্টেন্ট ফ্যাক্টর ক্রিয়েট করে। তারপরে একটা 16 নম্বর পর রেগুলারলি একটা হেলথ চেকআপ দরকার আছে, বা কিডনির ফাংশন টেস্টের বছরে একবার অবশ্যই দরকার আছে। তার সাথে সাথে আমি একটা কিছু রিপোর্ট ইনভেস্টিগেশন, তার সাথে সাথে একটা আমি কিছু না হলে একটা কোয়ালিফাইড ডাক্তারের পরামর্শ বছরে একবার অন্তত, কিছু না হলে আমি একটা কথা বলবো, আমার রেগুলার চেকআপ হিসাবে অবশ্যই দরকার আছে। এতে কি হয়, এতে আমরা কিন্তু স্বাস্থ্য হিসাবে আগে থেকে সচেতন হতে পারি যে আমার কোনো প্রবলেম হচ্ছে নাকি। তো টোটাল যে ব্যাপারগুলো দৈনন্দিন যে
আমাদের অভ্যাসের কথা বললাম যে কিডনি আমাকে খারাপ করে দিচ্ছে বা কিডনিকে ড্যামেজ করে দিচ্ছে, এই অভ্যাসগুলো যদি আমরা ত্যাগ করি তাহলে অবশ্যই আমাদের প্রবলেম কিন্তু হবে না বা কিডনি ড্যামেজ বা কিডনি এফেক্ট হওয়ার চান্সটা খুব কম থাকবে। আমরা আগে থেকে প্রিভেন্ট করলে আমরা ডেফিনেটলি একটা ভালো জায়গায় পৌঁছাতে পারবো। অলওয়েজ একটা কথা আছে, প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। প্রিভেন্ট যদি আমরা করতে পারি তাহলে অবশ্যই আমাদের এই প্রবলেম কিডনি থেকে শুরু করে হার্ট থেকে শুরু করে মাল্টিপল যে প্রবলেমগুলো শুরু করে আমাদের কিন্তু খারাপের দিকে যাবে না। টোটাল যে ব্যাপারগুলো নিয়ে আলোচনা করলাম, আপনারা যদি কিডনির প্রবলেম, যাদের বাড়িতে কিডনির সমস্যা আছে তারা এর যন্ত্রণা অবশ্যই ভালো জানে যে কিডনির প্রবলেম তার বাবার কিংবা তার মায়ের আছে, এর যন্ত্রণাটা আলাদা রকম, তার প্রতি এক্সপিরিয়েন্সটা আলাদা। যাদের বাড়ি নেই তার এক্সপিরিয়েন্স হয়তো নেই, কিন্তু কিডনির যে হারে প্রবলেম হচ্ছে তার কারণটা হচ্ছে যে বাইরের ফুড ইনটেক করার জন্য, প্রচুর পরিমাণে সুগার খাওয়ার জন্য, তার সাথে সাথে আমাদের সল্ট এক্সেসিভ জন্য, কোল্ড ড্রিঙ্কস খাওয়ার জন্য যে প্রবলেমগুলো হচ্ছে আমাদের কিন্তু হাতের নাগালে বেরিয়ে যাচ্ছে। তো আমরা যদি প্রথম থেকে এই প্রিভেন্টগুলো করি তাহলে আমরা আস্তে আস্তে ভালো জায়গায় পৌঁছাতে পারবো। তো সবাইকে ধন্যবাদ আজকে এতটুকুই বলার জন্য। নেক্সটে আবার কিছু ভালো ভিডিও নিয়ে আসবো। ভালো লাগলে লাইক কমেন্ট করুন, অবশ্যই শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তার কারণ হচ্ছে আবার নেক্সট কোনো একটা ভালো ভিডিও আমার অবশ্যই আসবে। সবাই ভালো থাকুন, সবাই কিডনি এবং হার্টকে নিয়ে সুস্থ থাকুন, নর্মাল লাইফ লিড করুন, ভালো খাবার খান, ফ্রুটস বেশি খান, ভেজিটেবল বেশি খান, এক্সারসাইজ করুন, ভালোভাবে ঘুমান, টেনশন ফ্রি থাকুন, স্ট্রেস ফ্রি থাকুন। দেখবেন আপনি এবং আপনার কিডনি ডেফিনেটলি ভালো থাকবে। সবাইকে পুরো ভিডিও দেখার জন্য ধন্যবাদ।